বর্তমানে দেশে ৮০% বিবাহিত পুরুষ নির্যাতনের শিকার। এটি অত্যন্ত ভয়ানক একটি বিষয়। আমরা সাধারণত নির্যাতনের কথা যখন উঠে আসে বা নির্যাতনের কথা যখন আমরা শুনি বা অবিচারের কথা শুনি, সহিংসতার কথা শুনি, তখন আমরা মনে করি যে একজন নারী অবশ্যই নির্যাতনের শিকার হয়েছে, তিনি অবশ্যই অবিচারের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে। কিন্তু একজন পুরুষও কিন্তু নির্যাতনের শিকার হয়। এটা আমাদের সমাজে এখনও সেই গ্রহণযোগ্যতা পেতে একটু সময় লেগে যায়। এবং দেখা যায় অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় পুরুষ যখন নির্যাতনের শিকার হয় তখন কিন্তু তিনি এটা মুখ ফুটে কাউকে বলেন না, বা পুরুষ নির্যাতনের ক্ষেত্রে দেখা যায় যে আমরা আদালত পর্যন্ত গড়াতে পারে না এই সময়টা, বা পুরুষ নির্যাতন বিরোধী এই পর্যন্ত কোনো আইনও হয় নাই। এবং পর্যাপ্ত পরিমাণ আইন না থাকার কারণে আমাদের দেশে দেখা যায় যে ৮০% পুরুষ নির্যাতনের শিকার হয়ে অনেকেই দেখা যায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে। পুরুষ নির্যাতন বিরোধী বিভিন্ন সংগঠনের তথ্য মতে ২০২৩ সালে বাংলাদেশে ভয়ানকভাবে প্রায় ৭৯২ জন পুরুষ যারা কিনা তার স্ত্রী কর্তৃক নির্যাতনের শিকার হয়েছেন। এবং নির্যাতনের শিকার পুরুষরা, নারীরা যেমন নির্যাতনের শিকার হলে সাথে সাথে আদালত পাড়ায় চলে আসেন, অথবা ওইভাবে তাদের পক্ষে অবস্থান নেওয়ার মতো লোক তৈরি হয়ে যায়। বাট পুরুষরা যখন নির্যাতনের শিকার হচ্ছেন তখন পুরুষরা মুখ ফুটে কাউকে তো কিছু বলছেন না, যদি বলেও থাকেন সেই পক্ষের কোনো আইন বা সঠিক কোনো বিচার না থাকার কারণে অনেক ক্ষেত্রেই যে এই সহিংসতা বা এই নির্যাতন অনেকটাই বেড়ে চলছে এখন। তো এটি খুবই উদ্বিগ্নের একটি বিষয়। সাধারণত আমরা দেখি যে পুরুষ নির্যাতনের শিকার বিভিন্নভাবে হয়। বিশেষ করে যে যখন দেখা যায় যে একজন পুরুষ যখন তার ওয়াইফের সাথে বা তার স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না, মনোমালিন্য হচ্ছে, তখন যদি তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেন, ডিভোর্স গেলেই আমাদের সমাজে কিন্তু একটা জিনিস দেখা যায়, নারীদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে তাকে দেখিয়ে দেয়া। তখনই কিন্তু যে যদিও কোনো সমস্যা না থাকার কারণে অথবা স্ত্রীর কোনো সমস্যার কারণে যদি কোনো কারণে ডিভোর্স হয়, তখন কিন্তু স্ত্রী একেবারে দেদারসে দেখা যায় যে বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে অথবা যৌতুক নিরোধ আইনের অধীনে অথবা পারিবারিক সহিংসতার যে আইনটি রয়েছে সেটির অধীনে কিন্তু পুরুষের বিরুদ্ধে নির্যাতন বিরোধী যে কোনো নির্যাতনের একটি মামলা অথবা যৌতুকের একটি মামলা ঠুকে দেন, জাস্ট তাকে শায়েস্তা করার জন্য। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই আইনগুলোর বা এই ধারাগুলোর, বিশেষ করে 11 গ ধারা আপনারা জানেন, 11 খ ধারা আপনারা জানেন, অথবা যৌতুক নিরোধ আইনের 4 ধারা আপনারা জানেন, যে এই ধারাগুলোর যে অপব্যবহার, এই ধারাগুলোর অপব্যবহার কিন্তু যারা স্ত্রীর দোষের কারণে স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, যেমন স্ত্রী পরকীয়া থাকতে পারে, অন্যান্য সমস্যা থাকতে পারে, বনিবনের সমস্যা থাকতে পারে, যে কোনো একটি সমস্যা যেটি পারিবারিক যে সম্পর্কটা বা কনজুগাল লাইফটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে যদি কোনোভাবে ডিভোর্স হয়ে যায় তখন কিন্তু দেখা যায় আবার মহিলা যখন ডিভোর্স নিচ্ছে, পুরুষ যখন ডিভোর্স দিয়ে দিচ্ছে, তখন তাকে শায়েস্তা করার জন্য এই নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনে অথবা যৌতুক নিরোধ আইনের অধীনে একটা মামলা ঠুকে দিচ্ছেন। এবং দেখা যায় এটা কেস স্টাডি বলছে অনেকেই বিনা অপরাধে কিন্তু যখনই যে এই ধরনের মামলা হয়ে যায়, সাধারণত যেমন নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনে যদি কারো নামে মামলা হয়, কোনো পুরুষের বিরুদ্ধে মামলা হয়, তখন কিন্তু তাকে কিন্তু সাথে সাথেই কিন্তু হাজতবাস করতে হয় বা তাকে জেলে যেতে হয়। এবং বিনা কারণে কিন্তু অনেক পুরুষ জেল খেটে বের হচ্ছেন এবং এই নির্যাতনের শিকারও হচ্ছেন। এবং দেখা যায় অনেক সময় একটি ডিভোর্সের একটি কারণ বললাম আমি, অনেক সময় দেখা যায় দেন মোহরের বিষয়টা থাকে। বিয়ের সময় আমরা দেখি যে ইসলামিক দেন মোহরের যে বিষয়টা থাকে, যেটি ইসলাম ধর্ম অনুযায়ী যে দেখা যায় দেন মোহরের যে পরিমাণ ধরা উচিত ছিল ছেলের আপনার ছেলের আর্থিক সংগতির সাথে সঙ্গতি রেখে বা তার ইনকাম ক্যাপাবিলিটির সাথে সঙ্গতি রেখে যে পরিমাণ দেন মোহর দেওয়ার কথা ছিল, তার চাইতে বেশি দেন মোহর ধরে তাকে দেন মোহরের একটি বোঝা চাপিয়ে দেয়। এবং পরবর্তীতে কনজুগাল লাইফে যখন কোনোভাবে তারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে বা কনজুগাল লাইফ যদি তারা হ্যাপি না হয়, ছেলে কিন্তু ওই দেন মোহরের ভয়ে কিন্তু ওই সম্পর্কটি টিকিয়ে রাখতে বাধ্য হচ্ছে এবং মামলার ভয়ে কিন্তু সম্পর্কটা টিকিয়ে রাখতে বাধ্য হচ্ছে। এবং দেখা যায় তার সাথে তার ইনকাম ক্যাপাবিলিটির সাথে অসঙ্গতিপূর্ণ একটি দেন মোহরের একটি বোঝা তাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই কারণে কিন্তু দেখা যাচ্ছে পুরুষ
নির্যাতনের শিকার হচ্ছেন। এবং পাশাপাশি দেখা যায় হচ্ছে যে অনেক ক্ষেত্রে যে কোনো কারণে স্ত্রীর পরকীয়া থাকলে, অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক থাকলে, অন্য কোনো পুরুষের সাথে ভেঙে চলে গেলেও দেখা যায় হচ্ছে যে তারপরেও কিন্তু পুরুষে কিন্তু কোনোভাবে মুখ ফুটে কিছু বলতে পারছে না, এবং কিন্তু তার বিরুদ্ধে কিন্তু কোনো আইনি প্রতিকার না থাকার কারণে কিন্তু সে মুখ বুঝে সহ্য করতে পারে না, করতে হচ্ছে। যেমন আপনারা যদি দেখেন যে দণ্ডবিধির 497 ধারায় কিন্তু যদি কোনো পুরুষ দেখা যায় তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত আছে, তাহলেও কিন্তু পুরুষে কিন্তু ওই নারীর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতে পারবে না, কিন্তু যে যার সাথে পরকীয়া আছে তার সাথে সেই মূলত তার বিরুদ্ধে মূলত আইনি পদক্ষেপ নিতে পারবে। তো আসলে এই ধরনের আসলে অনেকগুলো সমস্যার কারণে, অনেকগুলো বিষয় সামনে এসে আসার কারণে কিন্তু পুরুষরা এই নারীদের ক্ষেত্রে হচ্ছে যে নারীদের মাধ্যমে বর্তমানে এই আইনগুলোর দ্বারা বা হচ্ছে সামাজিকভাবে বলেন, অন্য যেভাবেই বলেন না কেন, পুরুষরা কিন্তু নির্যাতনের শিকার হচ্ছে না, এবং এই নির্যাতনের শিকার হয়ে কিন্তু পুরুষরা কোনো আইনি পদক্ষেপে যেতে পারছেন না, বইকি বরঞ্চ নিজেই কিন্তু আইনি মার প্যাচে বা আইনি ধারা প্যাচে পড়ে কিন্তু সে কিন্তু তার জীবনটাকে বিষিয়ে তুলছেন। তো এই ক্ষেত্রে আসলে যারা পুরুষের নিয়ে কাজ করছেন বিভিন্ন সংগঠনীদের দাবি হচ্ছে যে যেভাবে নারী নির্যাতন বিরোধী আইন রয়েছে, একটা স্পেশাল ল রয়েছে, সেভাবে বর্তমানে এখনই উপযুক্ত সময় যে পুরুষদের জন্য পুরুষ নির্যাতন বিরোধী আইন করার। এবং যদি পুরুষ নির্যাতন বিরোধী আইন না হয় বা এটার যদি হচ্ছে কালক্ষেপণ হয়, তাহলে দেখা যায় হচ্ছে যে এই ক্ষেত্রে এই পুরুষ নির্যাতন বা পুরুষের প্রতি সহিংসতার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু অধিকাংশে কিন্তু এখন যে পরিমাণ যে পরিস্থিতি আছে তার সাথে বেশি বেড়ে যাবে। এবং এটা আগে বলে রাখি যে পুরুষ নির্যাতনের শিকার হয়ে যাওয়ার পরে পুরুষরা আগে যে কাজটি করে সেটি হচ্ছে চুপ থাকে। কারণ হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে সমাজ তাকে কিভাবে নেবে অথবা পরিবার তাকে কিভাবে নেবে, এই বিষয়গুলো চিন্তা করে পুরুষরা কিন্তু নারীরা যেভাবে ইজিলি হচ্ছে নির্যাতনের সাথে হচ্ছে সাথে মিথ্যা নির্যাতনের বিরুদ্ধে হচ্ছে তারা পদক্ষেপ নিয়ে নিয়েছে, কিন্তু পুরুষরা নির্যাতনের শিকার হয়ে কিন্তু মুখ বুঝে সহ্য করতে হয়। যদিও নির্যাতন যেটি পুরুষের জন্য হোক, নারীর ক্ষেত্রে হোক, যার ক্ষেত্রেই হোক, নির্যাতন কোনোভাবে আমাদের সমাজে কাম্য নয়, এবং নির্যাতনের বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার আছে। কিন্তু শুধুমাত্র একপক্ষীয় চিন্তাধারা থেকে আমাদের বের হয়ে এসে এখন যে দুই পক্ষীয় চিন্তাধারায় আমাদের মশগুল থাকতে হবে। একটা সময় কিন্তু ছিল যে 99% বা 99% নারীরই কিন্তু নির্যাতনের শিকার হতো, কিন্তু বর্তমানে এটি অধিকাংশ ক্ষেত্রেই প্রায় বেশিরভাগই এখন বন্ধ হয়ে এক ধরনের প্রতারক চক্র রয়েছে, যারা কিন্তু এই নারী নির্যাতনের যে আইনটি রয়েছে বা এই যৌতুক নিরোধ আইনটি রয়েছে, এই আইনগুলোর একটি বড় সুযোগ বা এই আইনগুলোর বিভিন্ন সুযোগটা নিয়ে কিন্তু পুরুষদেরকে এই আইনের অপপ্রয়োগের মাধ্যমে বা অপব্যবহারের মাধ্যমে কিন্তু নির্যাতনের মাধ্যমে কিন্তু তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিচ্ছেন এবং তাদের জীবনটাকে বিষিয়ে তুলছেন। তো এই ক্ষেত্রে যদি এখনই উপযুক্ত সময়, এখনই যদি আমরা সচেতন না হই বা এখনই যদি এই বিরুদ্ধে বা নির্যাতন বিরোধী আমরা যদি কাজ না করি বা নির্যাতন বন্ধে যদি আমরা কাজ না করি বা এটার ক্ষেত্রে যদি পুরুষ নির্যাতন বিরোধী যদি কোনো আইন না হয়, তাহলে ওদের ভবিষ্যতে কিন্তু অনেক বেশি অশুভ সংকেত দেখা যাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।